শুভ সন্ধ্যা। সিরাক বাংলাদেশের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। সিরাক বাংলাদেশের আয়োজিত আজকের এই টক শোতে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সিরাক বাংলাদেশ দীর্ঘদিন ধরে কিশোর কিশোরী এবং তরুণদের মাঝে বেশ কিছু কাজ করে আসছে। এর ধারাবাহিকতায় নিউট্রিটিন্স নেটওয়ার্ক কিশোর কিশোরী এবং তরুণদের স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। নিউট্রিটিন্স নেটওয়ার্কের মূল উদ্দেশ্যই হচ্ছে কিশোর কিশোরী এবং তরুণদের মাঝে স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কিছু ইনফরমেশন তুলে ধরা, যাতে করে তারা নিজেদের পাশাপাশি পরিবার ও সমাজকে সচেতন করে তুলতে পারে। আমাদের আজকের এই টক শোর আলোচ্য বিষয় হচ্ছে tailored dietary plans for adolescents to prevent obesity, overweight and underweight challenges। আজকে আমাদের এই টক শোতে আমাদের সাথে আরও যুক্ত আছেন আনিকা নওশিন আপা, ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান, এবং আমাদের সাথে আরেকজন কিশোরী স্বেচ্ছাসেবী যুক্ত আছেন আনিভা আক্তার, মিরপুর যুক্ত আছেন। তাদের জন্য রইল শুভকামনা। আশা করছি আজকের আমাদের এই টক শো থেকে আপনারা বেশ কিছু তথ্য জানতে পারবেন। তো আর দেরি না করে আমি প্রথমেই চলে যাচ্ছি সিরাক বাংলাদেশের নির্বাহী পরিচালক জনাব এস এম সৈকত স্যারের কাছে। স্যার যদি আমাদের আজকের এই টক শোর আলোচ্য বিষয় এবং নিউট্রিটিন্স নেটওয়ার্ক নিয়ে কিছু বলবেন। ধন্যবাদ কথা। এবং আজকের এই টক শো বা আজকের এই আলোচনা অনুষ্ঠান যাই বলি, আমরা এখানে যারা উপস্থিত আছেন সবাইকে সিরাকের পক্ষ থেকে আরেকবার শুভেচ্ছা। আমি এস এম সৈকত, আমি সিরাকের নির্বাহী পরিচালক হিসেবে কাজ করি এবং আজকের আলোচনায় আমার মনে হয় যে আমার চাইতে খুব বেশি জরুরি কথাগুলি বলবেন। আজকে এখানে আমাদের সাথে একজন ডায়েটিশিয়ান আছেন, আমাদের সাথে তরুণ বন্ধুরা আছেন, বিশেষ করে একজন অ্যাডোলেসেন্ট লিডার আছেন। তাদের কথা আমরা শুনবো ডেফিনেটলি, সেটাই আমি আসলে শুনতেই এসেছি। তারপরও যেহেতু একটু সূচনা বক্তব্য দেওয়ার জায়গা থাকে, আমার কাছে মনে হয় কয়েকটি ব্যাপার আমরা খুবই সিরিয়াসলি দেখা উচিত। নাম্বার ওয়ান, আমরা অনেক সময় দেখতে পাই যে আমাদের যারা কিশোর কিশোরী বা শিশু কিশোর কিশোরী যারা আছেন তাদের মধ্যে একটি খাবারের অনীহা বা অনেক ধরনের খাদ্যাভ্যাস জনিত চ্যালেঞ্জে আমরা দেখি। যেমন ঠিক পরিবারে তারা অনেক সময় মনে করে, যেমন আমি যদি এভাবে চিন্তা করি যে আমরা যখন এরা যখন বাসায় থাকে তখন রেস্টুরেন্টের মতন খাবার পছন্দ করে, রেস্টুরেন্টে থাকলে বাসার মতন খাবার পছন্দ করে। তো ব্যাপারটা এমন যদি হয় যে আসলে এই যে একটি রুচির ভিন্নতা বা রুচির একটি বৈচিত্র্য আমরা দেখতে পাই, বিশেষ করে এই কিশোর কিশোরীদের মধ্যে, এগুলির মধ্যে আসলে রুচির বৈচিত্র্য খারাপ না। ভিন্ন ভিন্ন বিষয়ে ভিন্ন ভিন্ন যদি খাবার আমাদের ভালো লাগে সেটি অবশ্যই ভালো, কিন্তু একই সাথে আমাদেরকে দেখতে হবে কোনটি আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী আর কোন বিষয়গুলি আমাদের জন্য নয়। যেমন আমরা দেখতে পাই অনেক সময় যে পানির অভ্যাসটা খুবই কম, বিশেষ করে কিশোর কিশোরীদের মধ্যে। আরেকটি বড় সমস্যা হচ্ছে যে কিশোরী বা মেয়েরা আমাদের ক্ষেত্রে, আমাদের দেশে তারা পানি অনেক ক্ষেত্রে যাত্রার সময় কম পান করে। যে যদি কখনো ওয়াশরুমের যাওয়ার অবস্থায় পড়তে হয়, এটি যেন অ্যাভয়েড করা যায়, তাই তারা অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা পানি কম পান করেন। কিন্তু দিন শেষে যে বিপদটা হয় সেটা হচ্ছে তাদের কিডনিতে এটি ইমপ্যাক্ট করে এবং কিডনির স্বাস্থ্যে সত্যিকার অর্থে খুবই খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যায়। তো আমি আবারও বলছি যে এই বিষয়গুলিকে হেলা করলে চলবে না। ঠিক আছে, যেমন পাবলিক টয়লেট বা অন্যান্য জায়গায় নারীদের বা মেয়েদের যাওয়ার ব্যবস্থাটুকু নিরাপদ করতে হবে, একই সাথে তাদেরকেও পানি বা প্রয়োজনীয় পরিমাণ পানি তাদেরকে পান করতে হবে প্রতিদিন। এই বিষয়গুলিকে মাথায় রাখতে হবে। আর বিশেষ করে কিশোর কিশোরী যারা আছেন তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি জরুরি। ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এই বিষয়গুলি আমাদের মনে হয় একেবারে কিশোর কিশোরী বয়সে সবচাইতে বেশি এই বিষয়গুলিকে আমরা মানে চিন্তা করি ওদের। এবং টিভি মিডিয়া বিভিন্ন জায়গায় যদি দেখি যে বড় বড় মানে চেইন শপগুলি বা রেস্টুরেন্টগুলি তারা কি প্রমোট করছে, তারা যে খাবারগুলি প্রমোট করছে খুবই ওয়েলি, খুবই দেখা যাচ্ছে যে জাঙ্ক, এই ধরনের খাবারগুলি তারা কিন্তু প্রমোট করছে এবং তারা ধরেই নিয়েছে এটির কাস্টমার হলো আমাদের তরুণ বা কিশোর কিশোরীরা। তাহলে আমরা যে প্রজন্ম, যে ভবিষ্যতের কথা ভাবছি, যে প্রজন্ম সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে, যে প্রজন্মের যে দেশের তরুণ প্রজন্ম অসুস্থ নয় সেই দেশটির ভবিষ্যৎ অসুস্থ, এটি কিন্তু মানতে হবে।
তা যদি হয় তাহলে আজকে যদি এই ধরনের খাদ্যাভ্যাসের কারণে আমাদের তরুণ প্রজন্মের মধ্যে একটি বড় অংশই তারা বিভিন্ন ধরনের শারীরিক আহ, অসুস্থতায় ভুগতে শুরু করে, এবং এর ফলে আমরা ভবিষ্যতে স্বাস্থ্যের ব্যয় যেমন বাড়বে, ঠিক একইভাবে কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা কমতে পারে। তো এই ধরনের অনেক বিষয় ডেফিনেটলি আজকে আলোচনায় আসবে। শুধু আমার কথা একটাই, যে আমরা চেষ্টা করব যে জাঙ্ক ফুড বা যে ধরনের খাবারগুলি আমাদের শরীরে ক্ষতি করে সেগুলি অ্যাভয়েড করতে, ফলমূল শাকসবজি এই বিষয়গুলি একটু প্রমোট করবে। ডেফিনেটলি ডায়েটিশিয়ান তার মতন করে বলবেন, এবং আমরা অনেক সময় চিন্তা করি নাকে মুখে ফলমূল খেলেই হবে না, কখনো কখনো শরীরের প্রয়োজনের সাথে মিল রেখেই ফলমূল বা অন্যান্য সবজিও খেতে হবে। তো এই বিষয়গুলি আমার কাছে মনে হয় যে ভালো জিনিস যেমন খুব বেশি খেয়ে ফেলা যাবে না, আবার যেগুলি আমরা মন্দ দেখছি কখনো কখনো সেগুলি আমার স্বাদের জন্য প্রয়োজন হতে পারে। তো আমি এখানেই থামবো, আর আজকের এই টক শো বা যারা আলোচনা করবেন তাদের কথা শোনার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। আপনারা সবাই শুনবেন আমাদের সাথে থেকে, এবং আমি আশা করছি আজকের অনুষ্ঠান সফল হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং ওভার টু ইউ কথা নওশীন, এবং আমাদের সাথে অনিভা নামে আরেকজন বন্ধু আছেন। আমরা সবার কাছে চলে যাচ্ছি। ধন্যবাদ। ভালো। এই পর্যায়ে আমি চলে যাব আমাদের এক কিশোরী ভলেন্টিয়ারের কাছে, আনিভা আক্তার। আপনার কাছে আমি প্রথমেই জানতে চাইব মনে হয়ে থাকে তার জন্য আপনি কি কি প্রস্তুতি নিয়েছেন? আসসালামু আলাইকুম, আমি অনিভা আক্তার। আমি সিরাক বাংলাদেশের একজন স্বেচ্ছাসেবী মিরপুর 10 থেকে বলতেছিলাম। আমার মনে হয় না যে আমার উচ্চতা এবং বয়স অনুযায়ী আমার শরীরের ওজন কম আমার মনে হয় না আমার উচ্চতা এবং বয়স অনুযায়ী আমার শরীরের ওজন কমানো। আমার মনে হয় আমার শরীরের ওজন ঠিক আছে, কারণ আমি প্রতিদিন আমার খাদ্য তালিকায় সুষম খাদ্য রাখি এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান করি, এবং সবসময় জাঙ্ক ফুড খাদ্যটা অ্যাভয়েড করি। এজন্য আমার শরীরের ওজনটা সঠিক আছে বলে আমি মনে করি। ধন্যবাদ আনিভা। আপনার কাছে আমি আরেকটি কোশ্চেন জানতে চাইব, খাদ্যাভ্যাসে শাকসবজি বা ফলমূলের ভূমিকা কতটুকু বলে আপনি মনে করেন? খাদ্যাভ্যাসে ফলমূল এবং শাকসবজির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন নিয়মিত শাকসবজি এবং ফলমূল খাই, এগুলো আমাদের শরীরে প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ লবণ সরবরাহ করে। যেমন আমি আমার কথাটা বলি, আমি প্রতিদিন সকালে একটা ফল দিয়ে শুরু করি, যেমন আপেল, কলা, এবং দুপুরবেলা অবশ্যই শাকসবজি রাখি, সাথে এক পিস মাছ বা কখনো কখনো মাংস রাখি। এতে করে আমার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এছাড়াও শরীরের বিভিন্ন ধরনের রোগ, যেমন হৃদরোগ, ক্যান্সারের মতো ঝুঁকি কমে। তাই আমি বলবো যে প্রতিদিন খাদ্য তালিকায় শাকসবজি এবং ফলমূল রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আনিভা। আমরা আপনার কাছে আবারও আসব, আপনার কাছে আমার আরও অনেক কিছু জানার আছে। এই পর্যায়ে আমি চলে যেতে চাই আমাদের আনিকা নওশীন আপুর কাছে। আপু, আপনি যদি কিশোর কিশোরীদের প্রতিদিনের খাবারে কোন খাদ্য উপাদানগুলো সবচেয়ে বেশি প্রয়োজন এবং কেন, এই বিষয়গুলো একটু আমাদের জানাতেন। আচ্ছা, ধন্যবাদ। কিশোর কিশোরী যে বয়সটা নিয়ে কথা বলা হচ্ছে, কিশোর কিশোরী বলতে মূলত বোঝানো হচ্ছে শৈশব, মানে চাইল্ডহুড, এবং আপনি যখন একটা হচ্ছে মানে অ্যাডোলেসেন্স এবং তারপরে যে অ্যাডাল্টহুড, এই অ্যাডাল্টহুড এবং চাইল্ডহুড মাঝখানে যে সময়টা 10 থেকে 19 বছর সাধারণত বলা হয়ে থাকে, এই সময়টা তে যে আমাদের যে ট্রানজিশনাল পিরিয়ডটা, যে চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে যাওয়ার যে ট্রানজিশনাল পিরিয়ডটা, তার মাঝখানে যে প্রস্তুতিটা, সেটাই মূলত অ্যাডোলেসেন্স পিরিয়ড। হ্যাঁ, তো যেহেতু এটা একটা ট্রানজিশন পিরিয়ড, যে একটা ধাপ থেকে আপনি আরেকটা ধাপে যাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আমাদের খাবারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে যেহেতু 10 থেকে 19 বাড়ন্ত বয়স, একটা খুবই গুরুত্বপূর্ণ ফিজিক্যাল মেন্টাল হেলথের পাশাপাশি এটা ফিজিওলজিক্যাল অনেক চেঞ্জেস নিয়ে আসে। হ্যাঁ, তো যেহেতু এটা ফিজিওলজিক্যাল চেঞ্জেস নিয়ে আসে, তো বাড়ন্ত বয়স খাবার দাবারের ক্ষেত্রে খুবই আমরা যেই
সুষম খাবার বলতে যেটাকে বুঝি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, পানি, এই সম্পূর্ণ দিয়ে যে খাবারটা তৈরি হয়, মানে সবগুলো খাদ্য উপাদান রেখে সুষম খাবার, সেটা মূলত সব থেকে বেশি ইম্পর্টেন্ট কিশোর কিশোরীদের জন্য। তাছাড়া প্রোটিনের পরিমাণটাও খুবই গুরুত্বপূর্ণ এখানে, যেহেতু এটা তাদের বাড়ন্ত বয়সে হচ্ছে এটা হেল্প করে। মানে প্রোটিনটা মূলত আমাদের এই যে ডেভেলপমেন্টটা, এটাতে খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভালোভাবে হেল্প করে। তাছাড়া একজন ছেলেদের ক্ষেত্রে রেগুলার যদি বলি, অলমোস্ট 1800 থেকে 2200 ক্যালোরি খাবার খাওয়া উচিত। আর মেয়েদের ক্ষেত্রে এই সময় 1500 থেকে 2000 ক্যালোরির মধ্যে খাবারগুলো রাখতে পারলে ভালো হয়। এইগুলো হচ্ছে মানে মূলত ক্যালোরিটা হিসাব করা যায় হচ্ছে আপনার ধরেন এই মানে বাচ্চাদের খাবারের যে ইয়েটা প্রয়োজন বা চাহিদা অনুযায়ী আপনি তাদেরকে দিবেন। আর এই আমি যদি এভাবে সুষম খাবার তৈরি করে দিতে পারি, যেমন ধরেন কার্বোহাইড্রেট পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম, প্রোটিনের পরিমাণটা বাড়িয়ে দিলাম, পর্যাপ্ত পরিমাণ 2 থেকে 3 লিটার তাকে পানি দিচ্ছি খেতে, তারপরে তাকে একটা করে ফ্রুটস এর ব্যবস্থা রাখলাম খাবারে সারাদিনের মধ্যে। এই জিনিসগুলো খুবই প্রয়োজন। এইভাবে রাখলে আসলে তাদের যে যে গ্রোথটা, সেই গ্রোথটা আসলে সুন্দরভাবে হবে, বাধা পড়বে না। আপু, আপনি যেহেতু বললেন যে প্রোটিন আমাদের সকলের খাদ্যাভ্যাসে রাখা উচিত, তো আপনার কাছে আমার একটি জানতে চাওয়া যে আমাদের প্রতিদিনের ডায়েটারি প্ল্যানে প্রোটিনের সঠিক পরিমাণ কত হওয়া উচিত এবং কিশোরীদের কি ধরনের শারীরিক কার্যক্রম করা উচিত? হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যেটা আমি বললাম, প্রোটিনের চাহিদাটা মূলত যেহেতু বাড়ন্ত বয়স, এই সময় আপনি যদি তাদের হচ্ছে মাছ, মাংস, ডিম, দুধ, পাশাপাশি সবজির ক্ষেত্রে মটরশুঁটি, বিচি, ডাল জাতীয় খাবার, এই ধরনের খাবারগুলো রাখেন, তাহলে প্রোটিনের সোর্সটা দুইভাবে আপনি নিতে পারলেন, প্ল্যান্ট প্রোটিন কিংবা অ্যানিমেল প্রোটিন। এই জন্য আপনার বডি ওয়েট অনুযায়ী ধরেন প্রতি কেজিতে আমি যদি 1 গ্রাম করে বডি ওয়েট অনুযায়ী দেই বা 1.2 গ্রাম করে প্রোটিন রাখি, সেটা এই বয়সের জন্য সব থেকে বেস্ট হয়। আর তাহলে যদি কারোর ওজন হয়ে থাকে 45 কেজি, তাহলে তার 45 গ্রাম প্রোটিন খাওয়া খেলে তার জন্য সব থেকে উত্তম, বা আরেকটু বাড়ালেন। এইভাবে করে যদি কেউ প্রোটিনের পরিমাণটা এই সময়ে খায়, তাহলে তার জন্য খুবই ভালো হবে। আর অতিরিক্ত ওজনের কথা যেটা আসে এই সময় কিশোর কিশোরীদের ক্ষেত্রে, বেশিরভাগ আসলে আমরা এখন খুবই যান্ত্রিক হয়ে গেছি। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে এই যে স্কুলে যাচ্ছি, স্কুল থেকে বাসা, টিউশনি, সেখান থেকে আবার টিচার, কোচিং, এইভাবে কারণ মানে এতটা যান্ত্রিক আমরা হয়ে গেছি, আমরা বেশিরভাগ সময় দেখা যাচ্ছে সকালের খাবারটা স্কিপ করে যাচ্ছি। সকালের খাবারটা স্কিপ করে আমরা দুপুরের দিকে বা টিফিন পিরিয়ডে আমরা একটা বার্গার বা একটা স্যান্ডউইচ বা বাইরের কোনো খাবার আমরা ওই সময় খেয়ে ফেলছি। তো তখন কি হয়, এমনিতেই কিন্তু একেতে সকালে আপনি খাচ্ছেন না, তার উপরে অনেক সময় না খেয়ে এরকম একটা হাই ক্যালোরি যুক্ত, হাই ফ্যাটি একটা খাবার আপনি ইনটেক করলেন, এটা আপনার ওয়েটটা যেরকম বাড়াবে, পাশাপাশি আপনাকে আস্তে আস্তে মানে ওভার ওয়েটের দিকে নিয়ে যাবে। ওভার ওয়েট বা এই জন্য ধরেন আপনি যদি নিয়মিত পড়াশোনার পাশাপাশি আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, আমরা মোবাইল কেন্দ্রিক হয়ে যাচ্ছি বা ডিভাইসের প্রতি, কারণ আমাদের রিক্রিয়েশন বলতে এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি শুধু ডিভাইস, হয় ফোনের মধ্যে আমরা ব্যস্ত থাকছি বা টেলিভিশন নিয়ে ব্যস্ত থাকছি। এতে কি হয়, কর্টিসল হরমোন যেটা স্ট্রেস হরমোন, ওটা বেড়ে যায়। আর কর্টিসল হরমোন বাড়া মানে আপনার শরীরের এমনি হচ্ছে আপনি ওয়েট গেইন করতে থাকবেন, যেহেতু এটা ওয়েট জিনিসটা মূলত হরমোনাল ডিসঅর্ডার, তার হরমোন এটা নিয়ন্ত্রণ করে। তো এইভাবে যদি আপনি করেন, এটা যদি আপনি এই স্ট্রাকচারে না এসে যদি একটা প্রপার স্ট্রাকচারে থাকেন, প্রপার যে সুন্দর করে সকালের খাবার, দুপুরের খাবার, রাতের খাবার, বিকাল একটা স্ন্যাক্স, আর হচ্ছে টিফিন পিরিয়ডে একটা প্রপার হেলদি স্ন্যাক্স নেন, তাহলে এই জিনিসটা না একটা ব্যালেন্সের মধ্যে চলে আসে। আর তাছাড়া আর ওয়েটটা যদি আমি নিয়ন্ত্রণ করার জন্য যদি প্রতিদিন হাঁটা, মানে খেলাধুলা করা, তারপরে আপনার সাইক্লিং করা, সাঁতার কাটা, এগুলো এই সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ওয়েটটা নিয়ন্ত্রণ করার জন্য এই কাজগুলো খুবই জরুরি। ধন্যবাদ আপু এত সুন্দর করে জিনিসগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। এই পর্যায়ে আমি চলে যাচ্ছি অনিভার কাছে। অনিভা, আপনার কাছে আবারও আমার জানতে চাওয়া, আপনি কি মনে করেন পর্যাপ্ত পানি পান করা এবং শারীরিক কার্যকলাপ স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে সাহায্য করে? এই বিষয়ে আপনার কি মতামত? হ্যাঁ, যথেষ্ট পানি পান করা এবং শারীরিক চর্চা শরীরের ওজন বজায় রাখতে সাহায্য করে।
আমি কিন্তু আমার প্রতিদিনের সকালটা 1 গ্লাস পানি দিয়ে শুরু করি, এতে করে আমার যে শরীরে বিষাক্ত পদার্থগুলো আছে এগুলো বের হয়ে যায়, এবং আমি দেন আমার নাস্তাটা শুরু করলে আমার শরীরের হজম ঠিকভাবে হয়। এবং যদি শরীরচর্চার বিষয়টা বলি, তাহলে আমি প্রতিদিন সকালে স্কুলে বা কলেজে রিক্সা দিয়ে না গিয়ে হেঁটে যাই। এটা হচ্ছে আমি আমার কথাটা বললাম। আর তাই আমি বলবো যে অবশ্যই শরীরের ওজন ঠিক রাখতে পর্যাপ্ত পরিমাণে পানি এবং হচ্ছে শরীরচর্চা করা অবশ্যই প্রয়োজন। ধন্যবাদ আনিভা। আমি আবারও চলে যাচ্ছি আনিকা নওশিন আপুর কাছে। আপু, ডায়েটারি প্ল্যানের সাথে কিশোর কিশোরীর মানসিক যে সম্পর্ক সেটা কতটা জড়িত মানে আপনি বলে মনে করেন? কিশোর কিশোরীদের সাথে মানসিক স্বাস্থ্যটা কিন্তু একদিক দিয়ে আপনার হচ্ছে যেমন হচ্ছে হরমোনালের উপর ডিপেন্ড করে, আশেপাশের পারিপার্শ্বিক চাহিদা বা পারিপার্শ্বিক যে কার্যকলাপের উপরও অনেকাংশে ডিপেন্ড করে থাকে। মানসিক স্বাস্থ্য সবকিছু নিয়ে আপনার মেন্টালি যেই যেই প্রভাবটা সে মূলত বোঝানো হয়। তা যেহেতু এটা হচ্ছে সব থেকে ট্রানজিশনাল একটা পিরিয়ড, একটা কোনো মেয়ে বা ছেলের জীবনেই বলি না কেন, ছেলে বা মেয়েদের ক্ষেত্রে যেহেতু পিউবার্টি থেকে শুরু করে বিভিন্ন ফিজিওলজিক্যাল চেঞ্জেস গুলো এই সময় আসে। তো এই সময় মানে এমনিতেই দেখা যায় তখন মেন্টাল হেলথের উপরে অনেক বেশি থাকে, চাপ থাকে। আপনি পাশের একজনকে দেখছেন, কেউ আপনার থেকে হয়তো অনেক স্লিম, আপনার কাছে মনে তো এই এজের বাচ্চাদের, সাধারণত 10 থেকে 19 এই এজের বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়ে থাকে বেশি, দেখা যাচ্ছে আরেকজন খুব স্লিম আছে, আচ্ছা ঠিক আছে তাহলে আমাকেও স্লিম হতে হবে, বা সে তখন এই যে একটা ইম্প্যাক্ট বা কে হচ্ছে এরকম, তারপরে অনেকে বুলিং এর শিকার হচ্ছে। শুধু যে খাবার দিয়ে না, অনেক কিছু ক্ষেত্রেই আসলে এই মানসিক সমস্যাটা এই এজের সবচেয়ে বেশি দেখা যায়। তো এখানে যদি খাবারের ভূমিকা বলতে আপনি যদি ধরেন, অনেক রকমের খাবার আছে যেটা আমাদের হরমোনাল, আমি আগে যেটা বললাম যে হরমোনের যে ব্যালেন্সটা এটাকে নিয়ন্ত্রণ করে। ধরেন আপনার সাদা চাল, সাদা আটা, সাদা রুটি, এই যে হোয়াইট যে পয়জনাস যে ফুড গুলো আছে এগুলার বাদ দিয়ে যদি আপনি এখানে এটার পরিবর্তে যদি এখানে লাল চাল, লাল আটা বা লাল চাল, লাল চিনি এই ধরনের খাবারগুলো ইন করতে পারেন, তাহলে এটা আপনার ব্রেনের জন্য খুবই ভালো হলো। এট দ্য সেম টাইম আমি যে মাছ মাংস আপনি খাচ্ছেন, সামুদ্রিক মাছ মাংস রাখেন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাচ্ছেন, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড পাচ্ছেন, সেটা ব্রেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। তখন আপনার মেন্টাল হেলথ অনেক অংশেই মানে ডেভেলপ করবে। তারপরে হচ্ছে ফলেট, আমরা ফ্রুটস থেকে বিভিন্ন অ্যান্টি ইনফ্লামেটরি বা অ্যান্টিবডি টাইপের খাবার, যেটা আপনাকে শারীরিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সুস্থ রাখতে সাহায্য করবে, সেটা কিন্তু মানসিক হেলথের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে ফলেট, জিঙ্ক, আর পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া। পানি কিন্তু সমগ্র, শুধু পানি কিন্তু পানি না, পুরো আপনার বডির সমস্ত সাইক্লিংটাকে প্রপারলি করার জন্য পানি হচ্ছে বেস্ট। পানির উপরে কোনো ওষুধ নাই অ্যাকচুয়ালি। তো পানি খাওয়াটা খুবই জরুরি, খুবই ইম্পর্টেন্ট। তো আপনি যখন সুস্থ থাকবেন তখন আপনার মানসিক স্বাস্থ্য অনেকাংশেই ভালো থাকবে। আপনার দেখবেন তখন অনেক পরিবেশেও আপনি মানিয়ে নিতে পারবেন, মেনে নিতে পারবেন, বা আপনার সাথে যে খাপ খাওয়ানোর যে ব্যাপারটা সেটাও অনেক সুন্দরভাবে চলে আসবে। তো খাবার অবশ্যই 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 খুবই গুরুত্বপূর্ণ মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য। ধন্যবাদ। আবার আমি আরেকটি কোশ্চেন আপনাকে করতে চাই। খাদ্যাভ্যাস পরিকল্পনায় কিশোর কিশোরীদের মতামত আমরা কিভাবে অন্তর্ভুক্ত করতে পারি বলে আপনি মনে করেন? আচ্ছা, ঠিক আছে। খাদ্যাভ্যাসটা আসলে হচ্ছে আমাদের প্রতিদিনের যে খাবারের প্যাটার্ন। হ্যাঁ, তো এক একজনের কিশোর কিশোরীদের স্যার যেটা বলছিলেন যে রুচির পরিবর্তন, তারপরে বিভিন্ন শপগুলা যে আজকাল যে খাবারের যে বিভিন্ন অ্যাডভার্টাইজ গুলো দেয়, এগুলোতে টেস্টিং সল্ট থাকে, আমাদের খাবারের মানে খাবারের চাহিদাটা বাড়িয়ে দেয়। তো এই ক্ষেত্রে আমরা যদি শুনে মানে গার্ডিয়ানরা এখানে এইটা করতে পারেন যে ধরেন যে খাবারটা খেতে চাচ্ছে সেটাকে একটু হেলদি ওয়েতে আমি যদি দিতে পারি, যেমন কেউ বার্গার পছন্দ করতেই পারে, তাকে আমি মেয়োনিজ চিজ বাদ দিয়ে শুধু হচ্ছে সুন্দর একটা প্যাটি করে মানে হোমমেড বাসায় তৈরি করে আপনি হচ্ছে একটু স্যালাড দিয়ে বান দিয়ে দেন, এটা একটা খুব সুন্দর হেলদি একটা ফুড হয়ে গেল। সে কিন্তু বার্গার খাচ্ছে,
তো অবশ্যই তাদের মতামতটা জরুরি, গুরুত্বপূর্ণ, কারণ এই সময় যেহেতু আমাদের রুচির পরিবর্তন হয়, আমরা আশেপাশে পারিপার্শ্বিক ভাবে অনেক কিছু দেখছি, অনেক কিছু শুনছি, তো এইগুলা দেখে তখন ওগুলা অবশ্যই খেতে ইচ্ছা করতে পারে। তো আমাদের সবারই উচিত হবে ওগুলা শোনা, আগে শোনা, তারপরে তাদের খাবারের ইয়েটা, কারণ তারা যদি খেতেই না চায়, তাদের প্রায়োরিটি আমরা যদি তাদের কথাটাই না শুনি, ইচ্ছা মতো দিতেই থাকলাম, তাহলে তো সেটা ফলপ্রসূ হলো না, তাই না? সে যদি নাই এটাকে নিতে পারলো, তো তাদের কথাটা অবশ্যই শোনা জরুরি, এবং তাদের কথাটা শুনে তাদের মতামতটাকে অন্তর্ভুক্ত করে খাবারটাকে কিভাবে হেলদি ওয়েতে তাদের কাছে দেওয়া যায় সেটা গুরুত্বপূর্ণ বেশি। সেটা কিভাবে আমি করতে পারছি বা কতটুকু করতে পারছি সেটা দেখাটা খুবই গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত পানি খাওয়া, পর্যাপ্ত খেলাধুলা করা, পর্যাপ্ত ঘুম, এই সবকিছু যদি একটা মানুষ মেনটেন করে, তাহলে অ্যাডোলেসেন্স পিরিয়ডটা তার জন্য খুব হ্যাপিলি হবে এবং খুব সুন্দর হবে। ধন্যবাদ আপা। সেম কোশ্চেন আমি আনিভাকেও করতে চাই, যেহেতু আনিভাও একজন কিশোরী। তো আনিভা, আপনার কি মতামত এই বিষয়ে? খাদ্যাভ্যাস পরিকল্পনায় কিশোর কিশোরীদের মতামত বিবেচনা করা দরকার বলে আমি মনে করি। কিশোর কিশোরীরা কোন খাবারটা বেশি পছন্দ করছে এটা অবশ্যই জানা দরকার, এবং কোন খাবারটাকে বেশি প্রাধান্য দিচ্ছে। আমি যদি আমার কথাটা বলি, আমার আম্মু প্রতিদিন রান্নার আগে আমাকে জিজ্ঞেস করে যে আমি কি খেতে চাই বা কোন খাবারটা পছন্দ করি। আমার আম্মু সেটার উপর ভিত্তি করে খাবার রান্না করে, এতে করে আমার খাবারের প্রতি আগ্রহ বাড়ে এবং গ্রহণ বাড়ে। তাই আমি বলবো প্রত্যেক মায়েদেরকে যে অবশ্যই রান্নার আগে সন্তানদেরকে জিজ্ঞাসা করা যে তারা কি খেতে চায় এবং কোন খাবারটা পছন্দ করে। এতে করে আমাদের মতো যারা কিশোর কিশোরী আছে তাদের খাবারের প্রতি আকর্ষণটা বাড়ে এবং আগ্রহ বাড়ে। ধন্যবাদ আনিভা। আজকে এই টক শোর কথোপকথনের মাধ্যমে আমরা বেশ কিছু দিক নির্দেশনা পেয়েছি। সকলকে আবারও ধন্যবাদ, এবং আমাদের সাথে যারা লাইভে যুক্ত হয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ ধৈর্য ধরে। সেই সাথে পরবর্তী টক শোর আলোচ্য এবং কোন বিষয় সম্পর্কে আপনারা জানতে চান তা আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন। সকলকে আবারও ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।